আমরা ভিন্ন একটা জার্নি স্টার্ট করতে যাচ্ছি ব্যাকএন্ড নিয়ে। তো তার আগে আমরা এটা জেনে নিব আমাদের এই জার্নিতে কি কি জিনিস ঘটবে, কি ঘটবে না, কি করব কি করব না, এইসব নিয়ে আমাদের ছোটোখাটো কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো এই ভিডিওটা হবে আমাদের বক রিলেটেড, মানে থিওরিক্যাল। তো এগুলো অবশ্য আপনাদের জানার দরকার আছে, বিদায়ী হচ্ছে আমি এই টাইম স্পেন্ড করে হচ্ছে বক করতেছি। তো আমরা শুরু করি। আমরা অলরেডি জেনে না জেনে না বুঝে হলেও জীবনের প্রথম সার্ভার বানাই ফেলছি, আবার সার্ভার থেকে ডাটা এনেও দেখাই ফেলছি। এবার আস্তে আস্তে হচ্ছে আমরা ব্যাকএন্ডের ডিপে চলে যাব। তো জার্নিটা আমাদের ইজি লাগতে পারে, নর্মাল লাগতে পারে, বাট এটার খেলা আছে মামা। এটা এতটা নর্মালি নেওয়া যাবে না এবং খুবই সিরিয়াসলি নিতে হবে। তো জিনিসগুলো হয়তো আমাদের এখন ফিল হবে না, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এটা এমনই বা কেন। লং টাইম কাজ করার পর ফিল হবে, বা আমরা ফিউচারে একজন ভালো ডেভেলপার হলে তখন ফিল হবে যে জিনিসটা এভাবে না করে ওইভাবে করলে কি হতো, বা ওইভাবে করা যায় কি না, এভাবেই কেন করতে হবে। তো এসব নিয়ে আমাদের মোটামুটি ভালোই ফিল হবে। আচ্ছা, আমরা যে সার্ভার বানিয়ে ফেলছি, জিনিসটা আসলে কি? আবার আমরা অনেকের কাছে অনেক সময় শুনি সার্ভার ডাউন হয়ে গেছে, সার্ভার অফ হয়ে গেছে, আবার সার্ভার স্লো হয়ে গেছে, এরকম অনেক কিছু শুনেছি। ঠিক আছে, লোকের কথা বাদ দিলাম, লোকে অনেক কিছুই বলছে। আমরা ছোট করে অল্প যদি জানার চেষ্টা করি সার্ভার কি। তো সার্ভার হচ্ছে, আমরা যদি ফার্স্টে সার্ভ অর্থ কী সেটা জানার চেষ্টা করি। সার্ভ মানে হচ্ছে পরিবেশন করা, আর সার্ভার মানে হচ্ছে পরিবেশনকারী। যিনি হচ্ছে পরিবেশন করে তাকে সার্ভার বলা হয়, যেমন ড্রাইভার আর সার্ভার এরকম। তো কি পরিবেশন করবে? আর আমরা যদি বিয়েতে বা রেস্টুরেন্টের কথাই চিন্তা করি, তাহলে সেখানে একজন পরিবেশনকারী থাকে, যিনি হচ্ছে, যাকে আমরা ওয়েটারও বলি। তো তিনি কি করে, রান্নাঘর থেকে আমাদের অর্ডার অথবা আমাদের রিকোয়েস্ট অনুযায়ী হচ্ছে মাছ, মাংস, ভাত যেটাই প্রয়োজন হয় সেটাই হচ্ছে আমাদেরকে এনে সার্ভ করে দেয়, বা তিনি হচ্ছে সার্ভার, উনি সার্ভ করে দেয়। তো মোটামুটি বিষয়টা অনেকটাই ওইরকম। আমাদের যেহেতু এটা বিয়ে বাড়ি না, তা আমাদের হচ্ছে সার্ভারের মাধ্যমে হচ্ছে আমরা কোনো একটা জিনিস এফএআই এর মাধ্যমে হিট করি সার্ভারের কাছে, যে আমরা এই রিকোয়েস্ট করি বা এরকম অর্ডার করি যে আমাদের এরকম কিছু চাই। তখন সার্ভার হচ্ছে সেটা কোথাও থেকে খুঁজে আমাদেরকে প্রেজেন্ট করে দেয়। তো এখন প্রশ্ন আসতে পারে, সার্ভার কি দিয়ে তৈরি? মানুষ হইলে তো অবশ্য রক্ত মাংসে গড়া আপনার আমার মতোই হতো। আর যদি আমরা কম্পিউটারের কথাই চিন্তা করি, তাহলে সার্ভারও একটা কম্পিউটার। কম্পিউটার খুললে যা পাওয়া যাবে সার্ভার খুললেও সেম জিনিসগুলোই পাওয়া যাবে, হয়তো শেফের মধ্যে কিছু কিছু ডিফারেন্ট থাকবে। এখন আরও প্রশ্ন আসতে পারে, সার্ভার কে চালায়? সেমভাবে চলে যেভাবে আমাদের কম্পিউটার চালাতে যে কোনো একটা অপারেটিং সিস্টেমের প্রয়োজন হয়, যেমন উইন্ডোজ, লিনাক্স। তো সার্ভার যেহেতু স্পেশাল, সুতরাং উইন্ডোজ, লিনাক্সের মতো স্পেশাল অপারেটিং সিস্টেম আছে এই সার্ভারকে চালানোর জন্য। তো সেই অপারেটিং সিস্টেম হচ্ছে সার্ভারকে চালায়, এবং 24 ঘন্টাই তাকে চালু থাকতে হয়। না হলে বিষয়টা এমন হয়ে যাবে, রেস্টুরেন্টে গেলাম, তাদের রান্নাঘর বন্ধ দেখে না খেয়ে চলে আসার মতো অবস্থা হবে। তো সার্ভারকে আমরা মোটামুটি পার্সোনাল কম্পিউটারের কাছাকাছি আহ, বলতে পারি, কিন্তু পুরোপুরি পার্সোনাল কম্পিউটার বলা যাবে না। এক্ষেত্রে আরও কিছু প্রশ্ন আসতে পারে, সার্ভার কয় ধরনের হইতে পারে, আবার সব সার্ভার কি মানে একই রকম কাজ করে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটু সার্ভার কয় ধরনের সেটা দেখার চেষ্টা করি, যেমন হচ্ছে কয়েক ধরনের হইতে পারে, ওয়েব সার্ভার, মেইল সার্ভার, অ্যাপ্লিকেশন সার্ভার, ডাটা সার্ভার, ডাটাবেস সার্ভার, ডিএনএস সার্ভার, প্রক্সি সার্ভার, ফাইল সার্ভার, গেমিং সার্ভার, এরকম হাবিজাবি আরও অনেক রকম সার্ভার হইতে পারে। আর এক্ষেত্রে সবারই বিহেভিয়ার আলাদা। আর এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন আসতে পারে, ডাটাবেস সার্ভার আর নর্মাল সার্ভার বা এমনি যে সার্ভার, দুইটা কি সেম কিনা? দুইটাই সার্ভার, বাট দুইটার বিহেভিয়ার সম্পূর্ণ আলাদা, দুই ক্ষেত্রে কাজ করে। যেমন সার্ভারের কথাই যদি আমি বলি, তো সার্ভারে অনেকগুলো সফটওয়্যার চলে, ডাটাবেস থেকে ডাটা নিয়ে হয়তো আমাকে দিতেও পারে, আবার নাও দিতে পারে। সার্ভার বলে যে সবসময় শুধু ডাটা দিবে, বিষয়টা এমনও না। আবার অপরদিকে হচ্ছে ডাটাবেজের কাজ হচ্ছে সে ডাটাগুলোকে সুন্দরভাবে, অর্গানাইজভাবে সব সাজাই রাখতে পারে, এবং সেখানে অ্যাড, রিমুভ, মডিফাই, ডিলিট, এরকম অনেক অপারেশন করতে পারে। তো আমরা এক্ষেত্রে আরও কিছু জিনিস যদি জানার চেষ্টা করি, আমরা ক্লায়েন্ট সাইট নিয়ে অনেক কাজ করেই এই পর্যন্ত এসেছি। তো আমরা যখন ব্রাউজারে রিকোয়েস্ট করি,
তখন হচ্ছে সার্ভারে কোথাও একটা থেকে মানে সার্ভার কোথাও একটা যায়, সেখান থেকে HTML CSS ফাইল জাভাস্ক্রিপ্ট ফাইলগুলো এনে আমাদের ব্রাউজারে শো করায়। তো জিনিসটা কীরকম হয়, আমাদের ব্রাউজারে কিন্তু অটোমেটিক জাভাস্ক্রিপ্ট HTML CSS এগুলা শো হয়ে থাকে না। আমরা রিকোয়েস্ট করলে ওইখান থেকে ইন্টারনেটের মাধ্যমে, অবশ্যই এখানে ইন্টারনেট লাগবে, ইন্টারনেটের মাধ্যমে সেগুলা হচ্ছে এনে আমাদেরকে প্রেজেন্ট করিয়ে দেয়। তো আমরা হচ্ছে সেগুলা দেখতে পারি। তো এই ক্ষেত্রে হয় কি, আমরা এখান থেকে হচ্ছে কোনো একটা রিকোয়েস্ট করি হচ্ছে সার্ভারে বা অর্ডার করি, তখন হচ্ছে সে দেখে আমাকে কি ডাটা অন্য জায়গা থেকে বা অন্য ডাটাবেস থেকে নিয়ে এনে দেখাতে হবে কি না, বা আমি যে অর্ডার করছি সেক্ষেত্রে আমাকে কি ডাটাবেস এনে আমাকে খুশি করবে, নাকি সে আমার সাথে অন্য কিছু দিয়ে রেসপন্স করবে, সেটাও সে দেখে। মানে সবসময় যে ডাটাবেস থেকে ডাটা আনতে হবে বিষয়টা মোটামুটি এমনও না। আবার দেখা গেল স্ট্যাটিক ওয়েবসাইট যেগুলো আছে সেক্ষেত্রে তাদের ডাটাবেজেরই প্রয়োজন হয় না। সিম্পল যদি একটা হ্যালো ওয়ার্ল্ড পেজের কথা চিন্তা করি, আমি জাস্ট হচ্ছে ইন্টারনেটে হিট করছি, সার্ভার থেকে আমাকে হ্যালো ওয়ার্ল্ড HTML CSS আর জাভাস্ক্রিপ্টের ফাইলটা হচ্ছে জাস্ট সিম্পলভাবে দেখাবে। এক্ষেত্রে ডাটাবেজের প্রয়োজন হচ্ছে না। তো ডাটাবেজের নিয়ে আমরা কাজ করব, সেক্ষেত্রে বিভিন্ন রকম অপারেশন আমরা দেখব, গেট, পোস্ট, পুট, ডিলেট, মানে যেটাকে ক্রাড অপারেশন বলা হয়। তো এইসব নিয়ে আমরা কাজ করব। আর এক্ষেত্রে আরেকটা জিনিস হচ্ছে, সার্ভার আর API ছাড়া হচ্ছে আমরা ক্লায়েন্টকে কোনোভাবে হচ্ছে মানে API ছাড়া সার্ভারের সাথে হচ্ছে কানেকশন করতে পারবো না। এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। আর পাশাপাশি আমরা তো অলরেডি ক্রাউড অপারেশন নিয়ে কাজ করব। এখন আমরা যদি আরেকটা জিনিস দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে আমরা Node.js সম্পর্কে জানবো। Node.js কি? তো Node.js জানার আগে Node.js আসলো কীভাবে সেটা একটু আগে জানার দরকার আছে। 1995 থেকে 2009 সাল পর্যন্ত জাভাস্ক্রিপ্টকে ক্লায়েন্ট সাইডে হচ্ছে ব্যবহার করা হইতো, মানে এটা ক্লায়েন্ট সাইড ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করা হতো। তো এটার মধ্যে কিছু লিমিটেশন ছিল, যেমন হচ্ছে সে ব্যাকএন্ডের সাথে বা ডাটাবেজের সাথে হচ্ছে সার্ভার রিকোয়েস্ট রেসপন্স, তারপরে রিড রাইট ফাইল, মানে এসব কিছু সে মোট কথা ব্যাকএন্ডে টোটালি ইউজ করাই যাইতো না। তো মোটামুটি জাভাস্ক্রিপ্টের পাওয়ার সম্পর্কে সবাই জানেন। তো এই ক্ষেত্রে 2009 সালের মে মাসের দিকে রায়ান ডালবাই আসে। তো সে কি করে, সে হচ্ছে বলে যে আমি জাভাস্ক্রিপ্টকে ব্যাকএন্ডে চালাবো। তো চালানোর জন্য সে এই Node.js বের করে। তো এই Node.js-এর কাজই হচ্ছে জাভাস্ক্রিপ্টকে ব্যাকএন্ডে ইউজ করা। তার মানে সে Node.js-এর মধ্যে জাভাস্ক্রিপ্টকে বসাইয়া জাভাস্ক্রিপ্টের যত পাওয়ার আছে সব কিছু নিয়ে নিছে, পাশাপাশি আরও অন্যান্য অনেক কিছু এই Node.js-এর মধ্যে অ্যাড করছে। আর এই Node.js আরও বেশি পাওয়ারফুল হয়ে গেছে। এটার মধ্যে আনলিমিটেড থার্ড পার্টি টুলস রয়েছে, বিভিন্ন রকমের প্যাকেজ রয়েছে। এর মধ্যে আমাদের পরিচিত রিয়্যাক্ট আছে, পাশাপাশি হচ্ছে এরপর আমরা এক্সপ্রেস.js সম্পর্কে জানবো, MongoDB সম্পর্কে জানবো। এগুলো হচ্ছে নোডের প্যাকেজের মধ্যে আছে। তো এই Node.js আসলে অনেক পাওয়ারফুল হয়ে গেছে। পাশাপাশি যেহেতু জাভাস্ক্রিপ্টের যত পাওয়ার ছিল সব কিছু সে এখানে নিয়ে নিছে। তো এই ক্ষেত্রে Node.js ইউজ করতে কি আমাদের কোনো টাকা পয়সা দিতে হবে বা পেইড কিনা, সেই ক্ষেত্রে হচ্ছে এটা সম্পূর্ণ ফ্রি সোর্স, ওপেন সোর্স। আমরা হচ্ছে এটা ফ্রিলি ইউজ করতে পারবো, কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না। পাশাপাশি আমরা Node.js কেন ইউজ করব, তো এই ক্ষেত্রে অনেক কারণ আছে। তারপরে আমরা এখানে কেন ইউজ করব এর মধ্যে দেখব, এটা হচ্ছে ফাস্ট অ্যান্ড ডাটা স্ট্রিমিং, নো বাফারিং, অ্যাসিনক্রোনাস। এটা খুবই পপুলার এবং হচ্ছে ইভেন্ট ড্রিভেন, সিঙ্গেল থ্রেডেড হচ্ছে মূলত বিষয়টা এমন। জাভাস্ক্রিপ্ট তো মূলত সিঙ্গেল থ্রেডেড। তো এর মধ্যে হচ্ছে ইভেন্ট লুপ নামে একটা জিনিস আছে, সেই জন্য হচ্ছে সে সিঙ্গেল থ্রেডেড হইলেও মাল্টি থ্রেডেডের কাজ করতে পারে। আর মাল্টি থ্রেডেড কি, সাপোজ আমরা কোনো একটা পথের কথা চিন্তা করি, একটা পথে অনেকগুলো মানুষ হাঁটতেছে, আমরা জমিনের কথা চিন্তা করতে পারি। দেখা গেল একটা জমিনে অনেকগুলো মানুষ, ওই যে আইল আছে না, আইলের মধ্যে সারিভাবে হাঁটতেছে। তো হাঁটার সময় কি হয়, একজনের যদি কোনো সাপোজ সামনে যে সে যদি অসুবিধা হয় তখন হচ্ছে বা আমরা হামার কথাও চিন্তা করতে পারি। তো সামনে যে তার যদি অসুবিধা হয় তখন হচ্ছে পিছনে যারা এরা দাঁড়ায় থাকতে হবে বা সাইডে জাম দিতে হবে। তো এইরকম। আর মাল্টিথ্রেড হইলেও কি, বিভিন্ন রকমের রাস্তা, যার যে রাস্তা দিয়ে খুশি সেই রাস্তা দিয়ে যাবে, কেউ কারোর জন্য বসে থাকবে না, এই আর কি। তো সিঙ্গেল থ্রেড হওয়ার কারণেও জাভাস্ক্রিপ্ট যেহেতু ইভেন্ট লুপ আছে, তো সেক্ষেত্রে ইভেন্ট লুপের মাধ্যমে একাধিক কাজ বা মাল্টিথ্রেডের কাজ করে ফেলতে পারে। তো এই ক্ষেত্রে আমরা Node.js ইউজ করবো, এটাতে জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ আছে সেজন্য। আর হচ্ছে আর যদি বলি Node.js কিন্তু আমাদের
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, এটা সম্পূর্ণ জাভাস্ক্রিপ্টের রান টাইম এনভায়রনমেন্ট এবং জাভাস্ক্রিপ্টের হচ্ছে লাইব্রেরি। তো এরপরে আমরা যদি এখানে আরও দেখি নোড.js কোথায় কোথায় ইউজ করি। তো নোড.js আমরা কেন ইউজ করি, যেমন এখানে কোথায় কোথায় ব্রাউজার, গেমস, চ্যাট রুমস, তারপরে কালেক্টিং ডাটা, স্ট্রিমিং, তারপরে রিয়েল টাইম অ্যাপ্লিকেশন, এরকম হাবিজাবি অনেক কাজে আমরা হচ্ছে এই নোড.js ইউজ করি। আবার কোথায় ইউজ করি না সেটাও দেখব। তো নোড.js-এর সাথে আচ্ছা, নোড.js কারা কারা ইউজ করে কোম্পানিগুলা, আমরা যদি দেখি এক্ষেত্রে সবাই পরিচিত এবং সবাই পপুলার, যেমন নোড.js ইউজ করে পেপাল, নেটফ্লিক্স, নাসার মতো কোম্পানি পর্যন্ত নোড.js ইউজ করে, লিঙ্কডইন ইউজ করে। তারপরে হচ্ছে আরও ছোটোখাটো অনেক কোম্পানি আছে যাদের নাম আসলে মেনশন করাও হয়তো ছোটোর কারণে উঠে আসতে পারতেছে না, বাট যারা ইউজ করতেছে তারা কিন্তু খুবই পপুলার। এরপরে আমরা নোড.js-কে যদি পাইথনের সাথে কম্পেয়ার করতে যাই, নোড.js বেশি ইউজ হয় না পাইথন ইউজ হয়, বা কোন ক্ষেত্রে নোড.js বেশি ইউজ হয়, যেমন কম্পিউটার এবং টেকনোলজির ক্ষেত্রে নোড.js বেশি ইউজ হয়। এটা হচ্ছে নোড.js। আমরা এখানে যদি দেখি, এখান থেকে দেখার চেষ্টা করি, তাহলে এটা হচ্ছে আমাদের নোড.js। তাহলে নোড.js কিন্তু এখানে বেশি ইউজ হয়। তারপরে এন্টারটেনমেন্টের ক্ষেত্রে নোড.js ইউজ হয়। তারপরে ফাইন্যান্সের ক্ষেত্রে নোড.js বেশি ইউজ হয়। তারপরে হচ্ছে আরও আছে বিজনেস, সার্ভিস। তারপরে এই ক্ষেত্রে যদি আমরা হেভি ইন্ডাস্ট্রিজ, এই ক্ষেত্রে আমরা নোড.js-কে বেশি ইউজ করবো না। আবার নোড.js যে সবসময় ইউজ হয় ভালো হয় সেই জন্য চোখ বন্ধ করে সব জায়গায় ইউজ করে দেবো, বিষয়টা এমনও না। যখন আমাদের কোনো কমপ্লেক্স অপারেশন চলবে, হেভি এরকম মানে বড় অপারেশন চলবে, সেই ক্ষেত্রে নোড.js কিন্তু সুবিধা করতে পারবে না। তো সেই ক্ষেত্রে পাইথন বা অন্যান্য জাভা বা এদিকে মুভ করতে হবে। তো এদিকে গভর্নমেন্ট বা লোর ক্ষেত্রে নোড.js কাছাকাছি ইউজ করা হয়। তো হেলথের ক্ষেত্রে নোড.js কম ইউজ করা হয়। মোট কথা হচ্ছে খুবই ডিফিকাল্ট কিছু না হইলে আমরা মোটামুটি নোড.js-কে চালিয়ে নিতে পারি। এরপরে আমরা যদি আরেকটা জিনিস দেখি, এরপরে হচ্ছে আমরা দেখব হচ্ছে এক্সপ্রেস। তো এক্সপ্রেস সম্পর্কে আমরা বলতেছিলাম। তো এক্সপ্রেস হচ্ছে নোড.js-এর একটি ফ্রেমওয়ার্ক। নোড.js হচ্ছে জাভাস্ক্রিপ্টের রান টাইম এবং হচ্ছে লাইব্রেরি, যেটা হচ্ছে ব্যাকএন্ডে জাভাস্ক্রিপ্টকে চালায়। আর এই এক্সপ্রেসটা হচ্ছে নোড.js-এর একটা ফ্রেমওয়ার্ক। তার মানে হচ্ছে নোড.js-কে আমরা শর্ট করে লিখতে পারবো এই এক্সপ্রেস.js দিয়ে। তো এর মধ্যে হচ্ছে আমরা এটা কেন ইউজ করব, এটার কি কি ফিচার আছে আমরা যদি দেখি, এটার ফিচার হচ্ছে মিডলওয়্যার, রাউটিং, টেমপ্লেট, এরর হ্যান্ডলিং, সিকিউরিটি। এর থেকে আরও বড় যে সুবিধা সেটা হচ্ছে নোড.js-এর যদি 10 লাইনে একটা কোড, মানে একটা কোড লেখা লাগে 10 লাইনের কোড, সেই 10 লাইনের কোডকে আমরা এক্সপ্রেস.js-এর মধ্যে 3 লাইন বা 2 লাইনেও লিখতে পারবো। তো এটা হচ্ছে মানে খুবই কোডগুলো সিম্পলিভাবে থাকে। তো এই ক্ষেত্রে আমাদের এটা একটা বড় সুবিধা। পাশাপাশি এরপরে যদি আমরা যাই, আমরা এখন দেখব হচ্ছে ডাটাবেস। তো ডাটাবেস জানার আগে ডাটা কি সেটা তো আমরা সবাই জানি। আমাদের নাম্বার হোক, কথা হোক, বার্তা হোক, যাই হোক, সব কিছু পৃথিবীতে যা কিছু আছে সব কিছু এক একটা ডাটা। তো এই ডাটাগুলোকে হচ্ছে কোথাও স্টোর করে রাখা হয় বা কোথাও রাখার জায়গা, সেটাকে বলা হয় ডাটাবেস। আর এই রাখার জায়গাকে আমরা যদি সুন্দরভাবে বা সিনক্রোনাইজভাবে এগুলোকে সাজাই গুজায় রাখার যে সিস্টেমটা আছে, এটাকে বলা হয় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। মানে ডাটাবেসকে ম্যানেজমেন্ট করার সিস্টেমকে বলা হয় ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এক্ষেত্রে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম এভাবে ডাটাবেস ম্যানেজমেন্ট করার জন্য অনেকগুলো সফটওয়্যার আছে, যেমন হচ্ছে অরাকল আছে, মাইস্কুয়েল আছে, মঙ্গোডিবি আছে, আমরা মঙ্গোডিবি সম্পর্কে জানবো, মারিয়াডিবি আছে, মাইক্রোসফট অ্যাক্সেস আছে, এরকম মোটামুটি অনেক আছে। তো আমরা এর মধ্যে হচ্ছে মঙ্গোডিবি কেন ইউজ করব? তো আমরা মঙ্গোডিবি ইউজ করব, এর অনেকগুলো কারণ আছে। আমরা মঙ্গোডিবিতে চলে যাই। তো মঙ্গোডিবি হচ্ছে একটা ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। এটা আমরা ফ্রিও ইউজ করতে পারি, আবার এটাতে টাকা পয়সাও দেওয়া লাগে, দুইটাতেই ইউজ করতে পারবো। আর আমরা এখানে ফ্রিতে ইউজ করব, টাকা পয়সা আপাতত খরচ করব না। মঙ্গোডিবি এটি হচ্ছে একটি নো সিকিউএল, আর বাকি মাইস্কুয়েল, অন্যান্য আরও অনেকগুলো আছে সিকিউএল। তো নো সিকিউএল আর সিকিউএল হচ্ছে কি? সিকিউএল হচ্ছে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এটাকে সিকিউএল বলা হয়, যেটাতে হচ্ছে স্ট্রাকচার অনুযায়ী ডাটাগুলোকে রাখা লাগে। আর মঙ্গোডিবি হচ্ছে নো এসকিউএল, এটাতে হচ্ছে কোনো স্ট্রাকচার ফলো করতে হয় না। এটাতে আরও অনেক সুবিধা আছে, ডাটা ম্যানেজমেন্ট করা অনেক ইজি, অনেকভাবে রাখা যায়। আবার হচ্ছে আমরা এখানে যদি আরও কিছু জিনিস দেখি,
মঙ্গোডিবি কারা কারা ইউজ করে? ফেসবুক তো ইউজ করেই, অ্যাডোবি, গুগলের মতো কোম্পানি ইউজ করে, ইভাই, পেপ্যাল, সবাই বড় বড় কোম্পানি সবাই হচ্ছে মঙ্গোডিবি ইউজ করে, এবং হচ্ছে আরও ছোটোখাটো অনেক কোম্পানি মঙ্গোডিবি ইউজ করে, এবং হচ্ছে এটি অনেক পপুলার। তো মঙ্গোডিবি আমরা এই জন্যই হচ্ছে ইউজ করব, এটা হচ্ছে অনেক পপুলার তো বটেই, এবং হচ্ছে এটার এটা এটাতে হচ্ছে আমরা ডাটাগুলোকে জেসন ফরম্যাটে রাখতে পারবো। তো এরপরে আরেকটা জিনিস হচ্ছে, আমরা এই ডাটা এখানে যদি যাই, এটা ডাটাগুলো হচ্ছে ডকুমেন্ট, গ্রাফ, কি ভ্যালু, ওয়াইড, কলাম, এই আকারে যে কোনো স্ট্রাকচারে রাখা যায়। এখানে আমাদের স্ট্রাকচার নিয়ে, বা যেমন এসকিউএলে যদি আমরা কোনো একটা ডাটা রাখতে যাই, টেবিল সংখ্যা থাকে, স্ট্রাকচার, আবার টেবিলের রো কলাম বাড়াতে গেলে অনেক কাহিনী টাহিনী করা লাগে। এখানে ওইরকম কোনো ঝামেলা নাই, ইজিলি ডাটা রাখা যাবে। এবং এখানে ডাটাগুলো রাখার ক্ষেত্রে এখানে 2-3টা জিনিস দেখতে হবে। প্রথমত ডাটাগুলোকে এটা দেখাইলে ভালো হইতো। আচ্ছা, সমস্যা নেই, আমরা এটা কাজ করার ক্ষেত্রে ওই সময় দেখে নেব, এখন জাস্ট একটু জেনে রাখার চেষ্টা করি। তো এখানে আমাদের যে জেসন ফরম্যাট ডাটাগুলোকে রাখা হয়, এক্ষেত্রে এগুলোকে আমরা অবজেক্ট বলতে পারি। তো অবজেক্ট বলবো না, বাট অবজেক্টের যে জেসন ফরম্যাটের কথা আমরা যদি এখানে দেখি, আমরা সাপোজ দেখি জেসন ফরম্যাট, আচ্ছা, জেসন প্লেস হোল্ডার একটা আছে, এখানে চলে যাই। এখানে গেলে আমরা এখান থেকে হচ্ছে ডাটাগুলোকে দেখে এখান থেকে একটা আইডিয়া নিতে পারবো। তো আমরা সাপোজ হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটা ডাটা ওপেন করতে পারি। সাপোজ পোস্টটাকে আমরা ওপেন করলাম। তো এখানে টোটালি জিনিসটা থাকে একটা অ্যারের মধ্যে। তো এটাকে আমরা এখানে বলবো অ্যারে, বলবো না, এইটাকে আমরা বলবো হচ্ছে কালেকশন। আর এই ভিতরে যে ছোট ছোট অবজেক্টগুলো থাকে, এগুলাকে আমরা অবজেক্ট বলবো না, এগুলাকে আমরা বলবো ডকুমেন্ট। তো তাহলে আমরা মোটামুটি একটা ছোটোখাটো আইডিয়া নিতে পারলাম। তো বিস্তারিত আমরা হচ্ছে আরও কাজ করার ক্ষেত্রে প্র্যাকটিক্যালি এগুলাকে ইউজ করব, এবং এই সম্পর্কে আমরা আরও বেশি বেশি জিনিস জানবো। এছাড়াও যদি আরও ডিটেলসে জানতে চান, আরও গুগলে জিজ্ঞেস করতে পারেন, চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারেন। আমি যতটুকু পারছি ট্রাই করছি মোটামুটি একটা ধারণা দেওয়ার। আর বাকিগুলো আমরা প্র্যাকটিক্যালি কাজ করার ক্ষেত্রে এভাবে আসলে থিওরিক্যাল আমারও পছন্দ না। তো সেই ক্ষেত্রে আপনাদেরও মনে হয় না এত পছন্দ হবে। প্র্যাকটিক্যালি যখন কাজ করব, দুইটাই একসাথে যখন দেখব, তখন আরও ভালোভাবে বুঝবো। তো ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিব।